কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এডুকেশন এক্সপ্রেসে আলোচনা করতে চলেছি যে এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে মানে ছোট ছোট ছাত্রছাত্রীরা শিক্ষা জগতে প্রাইমারি থেকে একেবারে উচ্চ প্রাথমিক বা মানে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীরা সবসময় তাদের হাতে একটি মুঠোফোনে বন্দী হয়ে রয়েছে এবং আজকে আমাদের ছাত্রছাত্রীরা তারা পাঠ্য বইয়ের বাইরে পড়াশোনার পরীক্ষার প্রয়োজনের বাইরে তারা কোনো বই পড়তে চাইছে না। এই রকম একটি খবর চারিদিক থেকে আপনারা সকলেও শুনেছেন, আমরাও দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গনে থেকে যে তারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না, এমনকি সাধারণ মহাপুরুষদের জীবনী বা তাদের জন্ম তারিখ অনেক সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে, তারা বলতে পারছে না নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটা কোন তারিখ কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন। তো এইটার মানে একটা মানে আমরা লক্ষ্য করেছি। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজকুসুম গড়াই সরস্বতী বিদ্যা মন্দিরের মাননীয় শিক্ষিকা বর্ণালী ঘোষ ম্যাডাম। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো আজকের আমরা ম্যাডাম, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং জঙ্গলমহলে এর একটি স্কুলকে আপনারা অত্যন্ত লড়াই করে এগিয়ে নিয়ে চলেছেন। সেখানে আদিবাসী এবং সাধারণ বাড়ির ছেলে মেয়েরা পড়ছে। তো আমরা সম্পন্ন বাড়ির ছেলে মেয়েদেরকেও দেখছি এখানে যে এই যে পড়ার বইয়ের বাইরে, পাঠ্য বইয়ের বাইরে যেটুকু পরীক্ষার প্রয়োজনে পড়া দরকার তার বাইরে ছেলেমেয়েরা একটু তাকিয়েও দেখছে না, পড়ছে না। সেই ব্যাপারে যদি ম্যাডাম আপনি কিছু মনে করেন, কি ভাবছেন আপনি? দেখুন স্যার, আপনি যে সমস্যার কথা বলছেন সেই সমস্যাটি এখন আমরা শিক্ষক হিসেবে দেখতে পাচ্ছি যে জ্বলন্ত সমস্যা। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ এবং ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র আমি আমার স্কুল বা আপনার স্কুলের কথা বলছি না, সারা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় তাহলে শহরাঞ্চল থেকে শুরু করে মফস্বল এলাকা, পুরো এলাকা ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রত্যেকেই কম বেশি, এমনকি গ্রামাঞ্চলেও কিন্তু ডিজিটালে মেতে উঠেছে। তার ফলে কি হচ্ছে, তাদের যে পাঠ্য বইয়ের বাইরে যে বই পড়ার একটা দরকার আছে জ্ঞান বৃদ্ধির জন্যে বা নিজের মস্তিষ্কের একটু আরামের জন্যে, একটুখানি অবসরের জন্যে, অবসর বিনোদনের জন্যে, সেগুলো কিন্তু আমাদের বর্তমান সমাজে এখন দেখতে পাচ্ছি, পাঠক সমাজে সেটা একেবারেই প্রায় লুপ্তপ্রায়। পড়ছে না তা নয়, কিন্তু সেই সংখ্যাটা বা পার্সেন্টেজটা খুব কম। ঠিক ঠিক ঠিক। আসলে আমাদের সমস্যাটা আমার কতটা গভীরে সেটা আমরা আজকে পর্যালোচনা করে দেখি। আসলে প্রাথমিকে
কি বই পড়ানো যায়? বই পড়ানোর কোন লেভেল থেকে বই পড়ানো যায় প্রাথমিকে ছাত্রছাত্রীদের? যদি প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা, কারণ প্রাথমিকে তো সেরকম পরিকাঠামো নেই আমাদের স্কুলগুলোতে, প্রাথমিকের ধরুন লাইব্রেরিও ওরা বানাতে পারবে না, সেই পরিকাঠামো ওদের নেই, তবুও যদি মাস্টারমশাইরা উদ্যোগ নেয় তাহলে কোন লেভেল থেকে ওদেরকে বই পড়ানো, বাড়তি বই পড়ানো, পড়ানোর জন্য আগ্রহ জাগানোর জন্য মাস্টারমশাইরা কিছু করতে পারেন? এই ব্যাপারে যদি আপনার কিছু পরামর্শ থাকে। আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি ভেবেও দেখেছি, এখনও ভাবছি যে আমরা ছাত্রছাত্রীদেরকে তারা যে কোন পরিবেশ থেকে আসছে বা তাদের শিক্ষা ক্ষেত্রটাকে যদি একটুখানি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমি আমার স্কুলের কথাই যদি ধরি, এরকম অসংখ্য স্কুল পশ্চিমবঙ্গে আছে মফস্বল এলাকায়, যে ফার্স্ট জেনারেশন প্রথম যে শিক্ষাক্ষেত্র সেটা হচ্ছে গৃহ, তারপরে তারা বিদ্যালয়ের আঙিনায় আসছেন। বর্তমানে আমি যেটা বলছি, আমি প্রাচীন যুগের কথা এখন বলছি না। তো যাই হোক, সেই প্রথম যে শিক্ষাক্ষেত্র সেখানে যদি প্রথম জেনারেশন হয় তাহলে সেখানটাতে একটু অসুবিধা আছে, একটা পরিবেশ বা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বা অ্যাডভাইস করা সেই ক্ষেত্রে। কিন্তু পারে কারা? না, বিদ্যালয়গুলো পারি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা পারি। প্রাথমিক স্তরে, মানে প্রাথমিক স্তর বলে নয়, আমরা যদি প্রাথমিক থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি আমরা 4টে গ্রুপে বিশ্লেষণ করে যদি আলোচনা করতে পারি একটু সুবিধা হবে। যেমন মনে করুন প্রাথমিকটা এলো, প্রাথমিকের পরে উচ্চ প্রাথমিক এলো, তারপরে মাধ্যমিক এলো, তারপরে উচ্চ মাধ্যমিক এলো। আমরা ছোটোবেলায় যেটা শুরু করেছি, আমাদের পড়া বলা বা ছড়া শুনতে শুনতে বড় হওয়া, ঠাকুমাদের কাছে মানে রূপকথার গল্প শোনা, এবং আমাদের এগুলো রামায়ণ মহাভারত এগুলো আমরা দেখেছি, যুদ্ধ বিগ্রহের কাহিনী, এই যে শুনতে শুনতে বড় হওয়া, একটা আগ্রহ জন্মানো, প্রশ্ন করা, এবং তার ফলে যে আমাদের বলার অভ্যাস, বলতে পারা, কল্পনা প্রবণতা, কল্পনা করতে শেখা, যে কোনো একটা টপিক্সের উপর কিছু না হলে লিখতে পারার একটা ক্ষমতা, দক্ষতা, এগুলো কিন্তু ওই জায়গাগুলো থেকে এসেছে। তাই প্রাথমিক লেভেলটাতে আমার মনে হয় যে এই জায়গাটাতে ওই জাতীয় বেশ একটু রূপকথা, একটু বেশ কি ফ্যান্টাসি ধরনের, হ্যাঁ, নানা রকম যুদ্ধ বিগ্রহের কাহিনী, এইগুলো একটু যদি শোনা যায়, শুনতে শুনতে আগ্রহ বাড়বে। আর তারপরে যদি উচ্চ প্রাথমিকের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে একটুখানি এগিয়ে যায় আমরা, একটু কিশোর যে উপন্যাসগুলো আছে বা কিশোর গল্পগুলো আছে সেগুলো যদি একটু পড়া হয় তাহলে ভালো লাগবে। মাধ্যমিক লেভেলে আমরা একটু শরৎচন্দ্র পড়তে পারি, রবীন্দ্রনাথ পড়তে পারি। রবীন্দ্রনাথটা খুব বেশি ডিটেলে না গেলেও অল্প বিস্তর পড়তেই পারি, রবীন্দ্রনাথেরও বেশ কিছু আছে। আর আমরা বিভূতিভূষণের পড়তে পারি, চাঁদের পাহাড় যেমন মনে করুন, শরৎচন্দ্রের বেশ কিছু গল্প রয়েছে, রামের সুমতি বলুন, এরকম ধরনের গল্প অনেক রয়েছে, এগুলো আমরা পড়তেই পারি। টুকরো টুকরো ছোটো ছোটো গল্প পড়ার প্রতি আগ্রহ বাড়বে, এবং আস্তে আস্তে একটা শেষ হলে মনে হবে আরেকটা ধরি। আর যদি উচ্চ মাধ্যমিক স্তরে যায় তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে একটু মানে বিচার সাপেক্ষে হয়ে দাঁড়ায়। কেননা সেই সময় আমার কথা হচ্ছে যে ম্যাডাম দেখুন, যদি আমরা প্রাথমিকে শৈশবটা যদি ঠিক করে লালন করি, হ্যাঁ, প্রাথমিকে যে আপনি খুব সুন্দর বললেন যে প্রাথমিক স্তরে যদি আমরা ওই যে গল্পগুলো, যে কল্পনার যে গল্পগুলো, আজকে ধরুন অনেক অনুবাদের গল্প, বিদেশি অনেক অনুবাদের গল্প, ফেয়ারি টেলসের গল্প, এনিট ব্লাইটনের অনেক গল্পগুলো আছে। তারপরে ধরুন আপনার যদি ওই যে এখন বাচ্চারা হ্যারি পটার পড়ে খুব, হ্যাঁ, তো সেইগুলোও যদি ছোট থেকে তাদেরকে ইন্ট্রোডিউস করা যায়। আর আপনি যেটা ঠিক বলেছেন, কিশোর মনটা হচ্ছে সবচেয়ে বিজি একটা মন, সেই কিশোর মনটাকে ব্যস্ত করার জন্য বই হচ্ছে সবচেয়ে, মানে বইয়ের সহচর্যটা কিশোর মনের জন্য খুব দরকার। হ্যাঁ, তো কিশোর মনের জন্য কিশোরদের এখন বই মানে শুধুমাত্র গল্পের বই শুধু তো নয়, আরো অনেক ধরুন বিজ্ঞানের বই, এবং সবচেয়ে বেশি যেটা আপনি কি মনে করেন নাকি যে জীবনী পাঠের খুব দরকার আছে, জীবনী গ্রন্থ খুব দরকার, হ্যাঁ, জীবনী পাঠের খুব দরকার, যেটা আমাদের ইন্সপিরেশন, এবং জীবনী পাঠ খুব দরকার, যেখান থেকে আমরা শিখতে পারবো, নিজেরা একটা পথ নির্ধারণ করতে পারবো, কিছুটা আলোকিত হব। আবার এটাও স্যার একটু দেখুন, যদি আমরা 11-12-এ একটু ভালোবাসার জিনিস মনে করুন, সবাই তো আর পাঠ্য বইটাকে মানে গল্প ভালোবাসবে, উপন্যাস ভালোবাসবে এটা নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মনে করুন কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু প্রবন্ধ নিবন্ধ, বিজ্ঞানের ছেলেমেয়েরা যারা ভালোবাসে, একটু জানার আগ্রহ, যেমন জীবনবিজ্ঞানের ক্ষেত্রে মনে করুন কোনো রকমভাবে জিনগত বা আরও যে আদার্স যে দিকগুলো রয়েছে সেগুলো একটু পড়লাম। ভূগোলের সম্বন্ধেও ঠিক তাই। অনেক মানুষ তো স্যার
বাইরে যেতে পারে না, বেড়াতে পারে না। ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ যেগুলো, হ্যাঁ, পয়সার অভাবে হোক বা পরিবেশের অভাবে হোক, যে কোনো কারণে হোক যেতে পারে না, কিন্তু এমন কিছু বই আছে ভ্রমণ সাহিত্য, সেগুলো পড়া যেতে পারে। অবশ্যই। আর কল্পবিজ্ঞানের গল্প একটা বিশাল সুন্দর ব্রাঞ্চ, একেবারে, তাই না? খুব সুন্দর। কল্পবিজ্ঞানের গল্পগুলো যদি ছাত্রছাত্রীরা পড়ে তাহলে তাদের একটা বিরাট জায়গা পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের কল্পবিজ্ঞানের অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে, সেই গল্পগুলো যদি বাচ্চাদের পড়ানো যায়, পড়াতে উৎসাহিত করা যায়, সেই ক্ষেত্রে মানে তাদের পড়ানোর মানে এরিয়াটা, পড়ার এরিয়াটা বাড়বে। এবং এই যে কমন সেন্সের অভাব হচ্ছে ছাত্রছাত্রীদের, সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না, দেখা যাচ্ছে যে কোনো একটা স্কুলে গিয়ে সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করছেন যে কি অনুষ্ঠান করছো তোমরা, তো ওদেরকে জিজ্ঞেস করছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে, গান্ধীজির জন্মদিন কবে, সেটা বলতেই পারছে না ছাত্রছাত্রীরা। এবং এই যে কথাগুলো মানে সাধারণ মানে শুধু পড়ার যেটুকু লেসনের আছে উত্তর দেওয়ার মতন সেইটুকু তারা বলছে, তার বাইরে বলতে পারছে না। তবে আর একটা জিনিস আমার মনে হচ্ছে যেটা, সেটা কি মনে হচ্ছে না যে স্কুলগুলোতে লাইব্রেরি এবং রিডিং রুম, মানে বিশেষত মাধ্যমিক স্তরে এইটা গড়ে তোলা খুব দরকার। ভালো একটা লাইব্রেরি, যেমন অনেক বেসরকারি স্কুলগুলোতে একটা সুন্দর সাজানো গোছানো লাইব্রেরি গড়ে তুলেছে, কিন্তু স্কুলগুলোতে লাইব্রেরির কি অবস্থায় হাল আপনার তো দেখতে পাচ্ছেন, আপনার অভিজ্ঞতা? হ্যাঁ স্যার, এটা একটা খুব ভালো প্রশ্ন এবং আলোচ্য বিষয় যে লাইব্রেরির একটা বিশাল অবদান। কারণ আমরা জানি যে আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণই হচ্ছে শিক্ষা। তো সেটা ঘটাবে কে না আমাদের জ্ঞান আমরা কিভাবে পাবো না বই পড়ে। তো সেই জন্য বই যদি পেতে হয় তাহলে আমাদের প্রথমে একদম বিদ্যালয়গুলো যেখানে যে মানে শিক্ষার আঙিনায় ছাত্রছাত্রীরা আসছে সেখানে বই পেতে হবে। এবারে দেখুন একটা কথা ভাবতে হবে যে আর্থসামাজিক পরিকাঠামোর দিকে তাকালে দেখতে হবে যে সবাই কিন্তু বই কেনার মতো অর্থনৈতিক সামর্থ্য সবাইকার নেই। তাহলে এই ক্ষেত্রে বিদ্যালয়ের লাইব্রেরির একটা বিশালভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের লাইব্রেরিতে যে অনুদান পায় সেই অনুদানে প্রতি বছরই দেখি কিছু না কিছু বই কেনা হচ্ছে, কিন্তু একদম জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে যে বই কেনা হচ্ছে, বুক শেলফে বই বেশ রাখা হচ্ছে, চাবি দিয়ে রাখা হচ্ছে, কোনো টিচারকে হয়তো অ্যালটমেন্ট করে রাখা হয়েছে, কিন্তু আদৌ কিন্তু সেগুলো কোনো কাজে লাগছে না। বইগুলো যে দেওয়া সপ্তাহে এক একটা ক্লাস ধরে কিংবা তাদেরকে যে একটা আগ্রহ সৃষ্টি করা, সেগুলো কিন্তু হচ্ছে না। আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি যাতে এগুলো হয়। হ্যাঁ, মানে লাইব্রেরি ক্লাস দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে শিক্ষকদের একটা অনীহা, নিজেদেরও একটা অনীহা আছে, তিনি তার বিষয়ের বাইরে কোথাও যেতে চাইছেন না। এইরকম একটা ঘটনা আমাদের স্বীকার করে নিতে লজ্জা নেই যে আজকে যে এই যে বই পড়তে চাইছে না কিশোররা, তাতে প্রকারান্তরে অভিভাবকদের সঙ্গে সঙ্গে কিছুটা আমরাও দায়ী। এই কথাটা কিন্তু আমাদের স্বীকার করে নিতে হচ্ছে যে আমরা একটু উদ্যোগ যদি নিই যে একটুখানি লাইব্রেরি, আমরা আশা করি যে শিক্ষক মশাইরা এই যারা অনুষ্ঠানটা দেখছেন তারাও ভবিষ্যতে করবেন। আপনার ছেলেমেয়েরাও যেমন পড়ছে তেমনি আমাদের কাছে যেসব ছাত্রছাত্রীরা আসছে তারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, এবং শিক্ষকরা তারা লাইব্রেরিতে যখন যাবে বা তারা যদি বলে যে মা দিদিমণি আমি একটা বই পড়তে চাই, স্যার আমি একটা বই পড়তে চাই, তাহলে আপনি তার একটা খাতায় নোট করে তার নামটা রোল নাম্বারটা লিখে তাকে একটি বই দিলেন এবং তাকে বললেন যে তুই কবে ফেরত দিবি, তারপরে সেটা নোট করে যদি আপনি রেখে দেন তাহলে, এবং কি পড়লি তাকে যদি একটু জিজ্ঞাসা করেন, বা একটা লাইব্রেরি ক্লাস থাকলে দুটো বই দিয়ে বললেন যে তুমি যেটা বইটা পড়েছিলে সেই বইটা সম্বন্ধে একটু গল্প বলো, বা প্রেয়ার লাইনে বইটা তুমি যে একটা ভালো বই পড়েছো সেই সম্বন্ধে দুটো কথা বলো। এইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পারি তাহলে এই যে সমস্যাটা, জ্বলন্ত একটা সমস্যা আমাদের সমাজের, সেটা অনেকটা দূর হবে। বিশেষত আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে গেলে বই ছাড়া তো সম্ভব নয়। এই যে ডক্টর এপিজে আব্দুল কালামের মতন সাধারণ বাড়ির ছেলে, তিনি আজকে কোথায় পৌঁছে গিয়েছিলেন এবং দেশটাকে কোথায় নিয়ে গেলেন, তো আজকে কে বলতে পারে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ওই রকম প্রতিভাবান কোনো ছেলে বা মেয়ে আছে, সেও আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই যে লাইব্রেরির জন্য একটা পরিকাঠামোর জন্য একটা সরকারি অনুদান আসে বটে, সেটা কিন্তু খুবই সামান্য। তো লাইব্রেরির জন্য একটা লাইব্রেরিয়ানগুলো দেওয়া দরকার, অনেক দিন ধরে লাইব্রেরিয়ান একটা স্কুলে, একটা মাধ্যমিক স্কুলে একটা লাইব্রেরিয়ানের পোস্ট হওয়া দরকার, রিডিং রুম দরকার। এবং লাইব্রেরিয়ান অনেক ছেলে লাইব্রেরি সায়েন্স পড়ে বসে আছে, তাদের জন্য একটা পোস্ট ক্রিয়েট করে যদি সরকার যদি ফুল ফ্লেজেড একটা পোস্ট নাও করতে পারেন, যদি আমরা প্যারা টিচারদের মতন একটা যদি পোস্ট, এরকম টেম্পোরারি পোস্টও যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে পরে কিন্তু লাইব্রেরিয়ান অনেক ছেলে মেয়ের কাজও হবে এবং সে নিজে দায়িত্ব নিয়ে এটা করাবে। এটা আপনার কি মনে করছেন? একেবারে আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি।
আর একটা কথা স্যার, আমার মনে হয় আমরা যেহেতু শিক্ষকতা করি, আমার ব্যক্তিগতভাবে কতগুলো কথা খুব মনে হয়েছে। ছাত্রছাত্রীদেরকে ওই যে ডিজিটাল মানে মোবাইল ফোন বলুন, ল্যাপটপ বলুন, এই সমস্ত থেকে পাঠ্য বই বহির্ভূত আরও কিছু বই পড়ার প্রবণতা, সেই বই যে শুধুমাত্র মানে উপন্যাস গল্প হবে তা না, পছন্দ মতো যে যেটা পছন্দ করে, কেউ খেলাধুলা করতে ভালোবাসে সে খেলার বই, কেউ কর্মশিক্ষার বই পড়তে পারে, কেউ আর্টের পড়তে পারে, যে যার যেদিকে ন্যাক আছে। হ্যাঁ, কেউ বিজ্ঞানের পড়তে পারে, কেউ কমার্সের পড়তে পারে। তো বিভিন্ন স্তরে বিভিন্ন ছাত্রছাত্রী তাদের মেধা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী তারা পড়তে পারে। তো আমার যেটা একেবারে প্রথমে মনে হয় যে বই পড়া, আমি ফার্স্ট জেনারেশনের যদি কথা বলি, যে সমস্ত বাবা মারা অনেকটা এগিয়ে আছেন, পরিবেশ অনেকটা এগিয়ে আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিছু বলার থাকলেও, বিশেষ ক্ষেত্রে যেগুলো বলার, যারা পিছিয়ে পড়া তাদেরকে একটা পরিবেশ দেওয়া। তারা তো বাড়িতে পরিবেশ পাচ্ছে না, তাহলে বিদ্যালয় একেবারে, বিদ্যালয়ে যখন আসছে, আমার মনে হয় যে আমাদের শিক্ষকদের প্রত্যেকটি শিক্ষক শুধুমাত্র আমরা যে লিটারেচার শিক্ষক তা নয়, প্রত্যেক শিক্ষক শিক্ষিকার একটা ভূমিকা রয়েছে কি তাদেরকে সমস্ত পড়ার, পাঠ্য বইয়ের বাইরে একটা বই পড়ার অভ্যেস তৈরি করা, পাঠ্য বই বহির্ভূত, অন্তত 30 মিনিট থেকে 40 মিনিট এভরিডে সে তারা একটু পড়ুক। তো সেটা পড়তে গেলে তো তাদের ভালো লাগাটা আনতে হবে। কিভাবে ভালো লাগা আনবে? তাহলে তাদেরকে সেই ভালো লাগার জন্য তৈরি করতে হবে কি, যে তারা ভালো করে একটু রিডিং পড়ার অভ্যাস করুক, টুকরো টুকরো পুরস্কার দেওয়া, কম্পিটিশন করা, ভালো রিডিং পড়া, একটু লেখা কোনো টপিকের উপরে, কিংবা ভালো কোনো গল্প বলতে শুরু করলাম, বিভিন্ন স্টেজ বাই স্টেজে বলছি আমি, এবং সেই গল্পগুলোকে বলার পরে তাদের কি অভিমত সেগুলো শোনা, এবং সেখান থেকে আরেকটু ওদের আগ্রহ বাড়ানো হলো। কোনো আমরা একটা কাজ করতে পারি স্যার, যেটা আমাদের খুব অভাব, আমরা যদি, আমি শুধু বাংলা সাবজেক্টের কথাই যদি বলি, আমার যেহেতু বাংলা সাবজেক্ট, আমরা যারা যত বাংলা শিক্ষক শিক্ষিকা আছি সবাই যদি মাসে একটা করে বই কিনি স্যার, তাহলে বইটা যদি কিনি, আমি আমার ছাত্রছাত্রীদেরকে স্টাডি করছি যে কি বইটা কিনলে কি বইটা থেকে মানে কোনখান থেকে শুরু করব, কোনটা ওদের ভালো লাগবে, একটা এমন বই যে বইটা সার্বিক। এইভাবে যদি প্রত্যেকটা মাসে যদি শুরু করি, এটা আমাদের কিন্তু একটা ভূমিকা রয়েছে, আমরাই পারি একদম। যে সমস্ত এটা একটা দারুণ সুন্দর প্রস্তাব আপনি দিয়েছেন। এটা মানবিক, একজন শিক্ষিকা হিসাবে একটা মানবিক পরিচয় আপনি দিয়েছেন ম্যাডাম, যে এই যে ছাত্রছাত্রীরা ধরুন রহস্য গল্প পড়তে খুব ভালোবাসে, তো সত্যজিৎ রায়ের বই কত সুন্দর, ফেলুদা বা কল্পবিজ্ঞানের প্রফেসর শঙ্কু, এই গল্প যদি আমরা যদি ছাত্রছাত্রীদের একটুখানি পড়ে শোনাই, বা তোরা আজকে গল্পটা শোন, আমি একটা ক্লাসে এলাম, একটা গল্প বই পড়ে শোনাচ্ছি, বা তোরা একটু পড়। আমার মনে আছে ম্যাডাম যে আমি একটি ছেলেকে দেখলাম যে সে মানে কিভাবে সে পড়াশোনায় অন্য বই পড়তে আগ্রহী হয়ে যায়, সে এখন প্রচুর বই পড়ে। হ্যাঁ, এবং সে বিভিন্ন রকমের সফটওয়্যার যেগুলো আছে, মানে গুড রিডস থেকে শুরু করে সফটওয়্যার আছে যেগুলো, এবং সে এখন ধরুন মানে অনলাইনে পড়ে ওরা, মানে এখন ছেলেগুলো। তো আমার মনে আছে যে আমি একটা বই কিনেছিলাম খুব ক্যাজুয়ালি, সেটা হচ্ছে একজন টেনিস তারকা আন্দ্রে আগাসির জীবনী, সেই বইটার নাম হচ্ছে ওপেন। তো সেই বইটা আমি ওকে পড়তে দিয়েছিলাম। ওই বইটা পড়ার পরে ওর এমন নেশা হয়েছে পড়ার, হ্যাঁ, যে ও তারপর থেকে প্রচুর বই পড়ে, এবং আমাকে ও বলে যে এই বইটা পড়লাম, এই বইটা পড়লাম। আমি দেখছি এখনকার যে ছেলেমেয়েরা, মানে ছেলেদেরকে এইভাবে কোথাও কার একটা জায়গায়, সফট জায়গায় যদি টাচ করা যায়, তাহলে তার পড়াশোনার জায়গাটা মনে আছে। আমার মনে আছে, আমি আমার ব্যক্তিগত স্মৃতি বলছি, আমি ওটি গ্রামের ছেলে, গ্রামের স্কুলে পড়তাম। তো আমাদের স্কুলে যখন আমরা 5-এ পড়ি, একজন মাস্টারমশাই এসেছিলেন নতুন, ফেলারাম মুখোপাধ্যায় বলে নাম তার, এই দিগনগরের এখানে বাড়ি। তো তিনি, স্কুলটাতে আমাদের কিছুই ছিল না, বাউন্ডারি ওয়াল ফল কিছু ছিল না, মাটির ঘরে আমরা বসতাম। একটা দিকে 4টে ঘর ছিল, সেখানে 9-10-এর দাদা দিদিরা বসতো, আমরা মাটির ঘরে বসতাম। বর্ষার সময় বৃষ্টির পরীক্ষা হচ্ছে, তখন তো পরীক্ষাটা অন্যরকম হতো, তখন সাফিয়ালির সময় আমাদের মাস্টারমশাইরা ছাতা নিয়ে ধরে থাকতেন, ওই খড়ের জল দিয়ে জল পড়তো, সেই রকম ঘরে পড়েছি আমি। তো ওই স্যারকে আমি দেখেছিলাম, উনি এসে একটা লাইব্রেরি খুলেছিলেন, লাইব্রেরিতে কিছু বই ছিল, কিন্তু আমাদের উপযোগী কিছু বই কি নিজে কিনেছিলেন না স্কুলের টাকায় কিনেছিলেন আমি জানি না, কিন্তু আমাকে উনি প্রথম যে বইটা দিয়েছিলেন সেটা হচ্ছে রামের সুমতি, শরৎচন্দ্রের লেখা। তো রামের সুমতি বইটা আমি নিয়ে গিয়ে এত কেঁদেছিলাম পড়ে, যে বই পড়ে এত কান্না পাই আমি প্রথম বুঝেছিলাম ক্লাস 5-এ পড়ার সময়। তো ওই বইটা আমি ফেরত দিলাম, তো স্যারকে দিয়ে, স্যার বলে কেমন লাগলো, তো আমি স্যারকে কেঁদেই উত্তর দিলাম। স্যার বলে আরেকটা বই দিচ্ছে, বিন্দুর ছেলে, স্যার দিলেন বইটা, সেই বইটা নিয়ে গেলাম। এই যে একটু একটু করে বই পড়তে শিখলাম,
এবং সাহিত্য সম্বন্ধে একটু আগ্রহ হলো, তো তার পরবর্তীকালে সাহিত্য পাঠে আগ্রহ হলো, তার সঙ্গে অন্য অন্য বিষয়গুলোও যেমন পড়তাম, তার সঙ্গে বই। এবং আমরা একটা লাইব্রেরি পরবর্তীকালে আমরা যখন 11-12-এ পড়লাম, সবাই মিলে গ্রামে একটা লাইব্রেরি করে ফেললাম। হ্যাঁ, সবাই মিলে একটা লাইব্রেরি, সবার কাছে সাহায্য নিয়ে একটুখানি, যাদের পুরনো বই বা দিদিরা যারা বিয়েতে বই উপহার দিত, এখন তো কেউ উপহার দেয় না, তো দিদিদের বিয়েতে তখন উপহার তো বেশিরভাগ বই ফাল্গুনী মুখোপাধ্যায়, হ্যাঁ তার বই, মানে বেশিরভাগ বই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এইসব বই কারণ না বাড়িতে থাকতোই। মানে বিয়ের উপহার পাওয়া বই গ্রামে এরকম আমরা জোগাড় করলাম, প্রায় 30-40টা বই পেয়ে গেলাম। সেইগুলো নিয়ে আর কিছু বই কিনে আমরা একটা লাইব্রেরি করেছিলাম। সেই লাইব্রেরিটা এখনও চলছে গ্রামে, কিন্তু এখন আর কেউ পড়ে না, সেই বই নষ্ট হচ্ছে পোকায় খেয়ে। হ্যাঁ, আমাদের গ্রামের অবস্থাও তাই হয়ে গেছে, অন্যান্য জায়গাতে হয়েছে। এখানে ধরুন গ্রামীণ যে গ্রন্থাগার বা এখানে শহরের যে গ্রন্থাগার আছে, সেই গ্রন্থাগার আমি দেখেছি প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, তারা কম্পিটিটিভ ম্যাগাজিন, জার্নাল এসব পড়ছে, কিন্তু সেখানে বাঙালি ছেলের সংখ্যা খুব কম। আপনি দেখবেন আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরিতে এবং ভিরিঙ্গিতে যে লাইব্রেরিটা আছে, মহকুমা লাইব্রেরি, সেই লাইব্রেরিতেও আপনি যদি যান, সেখানে আপনি বাঙালি ছেলেদের ওখানে গিয়ে বসে বই পড়তে আপনি দেখবেন না। কিন্তু কিছু অবাঙালি ছেলে মেয়ে ওখানে দেখবেন সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত ওরা পড়াশোনা করছে, সারাদিন ধরে ওই কম্পিটিটিভ পরীক্ষার ম্যাগাজিনগুলো যেগুলো লাইব্রেরি রেখে সেগুলো রয়েছে। অনেকগুলো গ্রামীণ গ্রন্থাগার লাইব্রেরিয়ানের অভাবে বন্ধ হয়ে রয়েছে। তো এই যে বই পড়া যে রুচিটা, সেই রুচিটাকে পুনরুদ্ধার করার জন্য আপনি কি মনে করেন যে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, মানে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? প্রথমে দেখুন স্যার, পদক্ষেপ যদি বলা হয় তাহলে প্রথম কথা আমরা বাড়ির পদক্ষেপ, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শিক্ষকদের পদক্ষেপ, তৃতীয় কথা হচ্ছে যে আমাদের সরকারি পদক্ষেপ। এই আমার মনে হয় ব্যক্তি অভিজ্ঞতাতে 3টে পদক্ষেপের দিকে তাকানো উচিত। বাড়ির পদক্ষেপ বলতে দেখুন, আমরা মায়েরা কিন্তু আমাদের একটা মায়েদের বিশাল ভূমিকা আছে, মানে আমাদের ছেলে মেয়েদেরকে একটা সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে। কিন্তু বর্তমান যুগে দেখেছি মায়েরা, তারা জানি না, আমার নিজেরও দেখা, কিছু বাচ্চাকে কিছু হলেই তারা ফোন হাতে ধরিয়ে দিচ্ছে। ঠিক ঠিক ঠিক, আপনি দেখুন। হ্যাঁ, আমার এটা ফোনটাকে দিয়ে তারা নিজেদের কাজে ব্যস্ত, ফোনটা দিয়ে চুপ করে বসিয়ে দিচ্ছে, ফোনটা দিয়ে খেতে দিয়ে দিচ্ছে। এটা এক ধরনের, মানে এইটা ফোন না দিলে খাবে না। আগে তো গল্প বলে বলে ঘুম পাড়ানো হতো। হ্যাঁ, আগে মায়েরা গল্প বলে বা ঠাকুমারা গল্প বলে, গল্প শুনিয়ে ঘুম পাড়ানো, আমাদের সময়টা ছোটবেলাটাই সেটা ছিল। সেটাই। তো এখন ধরুন এই যে ফোনের যে এই যে সর্বগ্রাসী একটা মানে আক্রমণ, সেই আক্রমণ থেকে ফোনটা অবশ্যই, ফোনেও বই পড়া যায়, কিন্তু ছাত্ররা তো সেটা পড়ছে না, কেউ গেম খেলছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বাচ্চারা গেম খেলছে, হ্যাঁ ভিডিও গেম খেলছে, এবং অনেক ছেলে মেয়ে মানে পয়সা দিয়ে গেম খেলছে একেবারে, এটা চোখে দেখা। হ্যাঁ, গ্রামাঞ্চলে চোখে দেখা, বড় বড় গাছতলায় বসে আছে, ফুল কামাই করছে, তারা ফোনে গেম খেলছে, আবার তার জুয়ার মতো চলছে। তো এই যে একটা সাংঘাতিক একটা মানে অবক্ষয় সমাজের মধ্যে চলে আসছে, এবং ফোনের অনেক ভাইসেস রয়েছে। সেই ভাইসেসগুলোকে আটকানোর জন্য অ্যান্টিডোট হিসেবে আমরা বইটাকে ব্যবহার করতে পারি। বই পড়ানোর জন্য আমরা যদি পাঠক তৈরি করতে পারি, হ্যাঁ, আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে যদি 5-7জনকে পাঠক তৈরি করতে পারি, সেইটা আমাদের একটা বড় কাজ হবে, এবং সেই কাজটা আমাদের প্রাথমিকে শুরু হওয়া দরকার, তাই না? একেবারে মায়েদেরকে একটু সচেতন তো হতেই হবে যে মোবাইল ফোনটাকে তারা সাইডে রেখে, মোবাইল ফোন না দিয়ে নিজেরা একটু গল্প বলুক। অনেক কিছু গল্প বানিয়ে বলা যায়, একটা গল্প শেষ হলো না, পরের দিনে সেই গল্পটা কন্টিনিউ করা হলো, এভাবে একটা গল্প বলার উদ্যোগ, তা থেকে কিন্তু বাচ্চারা ওই যে ফোনের প্রতি যে নেশাটা, সেই নেশাটা হবে না। এরপরে আসছে আমাদের বিদ্যালয়ের আঙিনায় এলে শিক্ষকদের তো গল্প বলার এবং কম্পিটিশন করা। আমাদের দেখুন অনেক বই পড়া যদি বলা হয়, কুইজ টুইজ কম্পিটিশন যেগুলো হয়, প্রবন্ধ কম্পিটিশন যেগুলো হয়, বা আরও আনুষঙ্গিক যে কম্পিটিশন হয়, সেই প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে আমাদের অনেক ভালো ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করছে। কিছু কিছু ছেলেমেয়ে যখন আমাদের মিক্সড করে নেওয়া হচ্ছে, তারাও কিছু কিছু প্রভাবিত হয়ে পড়ছে। কিন্তু এর বাইরে আমাদের শিক্ষকদের যে ভূমিকা, যে তোমরা অভ্যাসটা তৈরি করো, সারা দিনের মধ্যে একটা সময়, সুন্দর সময় বেছে নাও, যেখানটা তুমি পড়বে সেই জায়গাটাতে একটা পরিবেশটা খুব মানে ফ্যাক্টর একটা, যে পরিবেশটা সুন্দর হোক, এবং সেখানে 30 মিনিট থেকে 40 মিনিট বই পড়ার অভ্যাস করো। যেটা তোমার ভালো লাগছে সেটাই পড়ো, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে সে পড়াটা যেন কনস্ট্রাকটিভ হয়,
গঠনমূলক যেন হয়, ঠিক ঠিক এটা একটা ব্যাপার। এবং আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে এগুলো শিক্ষকদের যেমন করার একটা ভূমিকা রয়েছে, তেমনই আমাদের লাইব্রেরিগুলো প্রচলিত মানে চলুক, লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হোক এবং আমাদের দায়িত্ব ভাগ অর্পণ করা হোক যে কোন শিক্ষক শিক্ষিকা কবে কি থাকবে না থাকবে, এবং সেখানে রেজিস্টার করা হোক, নিয়মিত সেগুলো করা হোক। হঠাৎ করে একটা সেই হলো তারপরে সেটা বন্ধ হয়ে গেল, সেটা যেন না হয়। হ্যাঁ সেটাই, মানে এটা কেউ একজন করতে পারবে না, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বা কোনো কয়েকজন শিক্ষক শিক্ষিকা পারবে না। এটা সবাইকে মিলে যেমন আমরা একটা রুটিন করি, সেরকম একটা প্রত্যেক ক্লাসের একটা লাইব্রেরি ক্লাস যদি আমরা করতে পারি এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে লাইব্রেরি রুমে বা লাইব্রেরি রুম না থাকলে লাইব্রেরি থেকে বই এনে ক্লাসেই যদি আমরা ছাত্রছাত্রীদেরকে একটু ডিস্ট্রিবিউট করে দিই আর বলে দিই যে তোমরা এই বইগুলো পড়বে, খুব না ছোট প্রথম বড় বড় বই দিয়ে দেওয়ার দরকার নেই, একটা ছোট বই পড়ার দরকার নেই। আমরা ইংরেজিতে একটা গদ্য পড়াতাম, সুধা মূর্তির লেখা, হ্যাঁ, নারায়ণ মূর্তির ওয়াইফ সুধা মূর্তি বিখ্যাত লেখিকা। তো আপনারা তাকে দেখেছেন, অনেকেই তাকে কপিল শর্মা শোতে উনি এসছেন, খুব রসিক একজন মানুষ এবং খুব ভালো একজন লেখিকা, এবং তিনি নিজেও ইঞ্জিনিয়ার। তো সম্ভবত ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার সুধা মূর্তি। তো সুধা মূর্তি একটি বই মানে একটি গল্প ক্লাস 10-এ পড়ানো হতো আমাদের, সেটা হচ্ছে 9-এ বোধহয়, হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার। সেখানে দেখছে যে ওই একটা ম্যাগাজিন আসতো, সেই ম্যাগাজিনে একটা ধারাবাহিক উপন্যাস লেখা হতো কাশী যাত্রে। সেই কাশী যাত্রে গল্পটা তার ঠাকুমাকে ও পড়ে পড়ে শোনাতো, প্রতিদিন এই গল্পটা এলেই আসতো। তো একবার কি হয়েছে, উনি পাশের গ্রামে বিয়ে বাড়িতে ভাই বোনদের সঙ্গে চলে গেছেন। চলে যাওয়ার পরে তখন এবারে ওখানে গিয়ে 7 দিনের মধ্যে ফেরার কথা, গ্রামে আগে তো বিয়ে বাড়ি হয়ে গেলে কেউ চট করে ফিরতো না। তো বলছে যে আমি 15 দিন থেকে গেছি, যে 15 দিন থাকার পরে এবারে ওই ঠাকুমা কি করতো, ওই গল্পটা কাশী যাত্রা এই সংখ্যায় কি পড়া হতো সেটা নিয়ে মন্দিরে বসতেন অন্য মহিলাদের সঙ্গে, সেখানে আলোচনা হতো, পড়েছো এই সংখ্যাটা, এই সংখ্যায় কীরকম লিখেছে মেয়েটি। তো কাশী যাত্রার গল্পটি খুব আকর্ষণীয়, যে একজন মহিলা, গল্পটা হচ্ছে একজন মহিলা, সে রোজ একটু একটু করে পয়সা জমায় যে সে কাশী যাবে। তো এইটা জানতে জানতে তারপরে সে সেখানে তার গ্রামে একটি মেয়ে, মানে অনাথ মহিলা মেয়ে, সে মেয়েটি কেউ দেখাশোনা নেই, সে মেয়েটা বড় হয়েছে কিন্তু তাকে বিয়ে দিতে হবে। তো বিয়ে দেওয়ার জন্য একটি ছেলে রাজি হয়েছে, কিন্তু বিয়ের খরচের জন্য কোনো টাকা পয়সা নেই। তো ওই যে মহিলাটি যিনি কাশী যাবেন ভেবেছিলেন, তিনি তার সমস্ত টাকা দিয়ে ওই মেয়েটির বিয়ে দিয়ে দিলেন। এটি হচ্ছে কাশী যাত্রার গল্পটা। তো এই গল্পটা ওই যখন পড়ে, মানে এই ভদ্রমহিলা মানে যখন সুধা মূর্তি বলছেন যে আমার তখন ক্লাস 7-8-এ পড়ি, তো আমি 15 দিন পরে যখন ফিরে আসছি, ঠাকুমা আমাকে দেখে খুব কাঁদছেন, বলছে যে যদি রাত সন্ধ্যাবেলায় দিয়ে বলছে কি, বলছে তুমি ছিলে না, আমি 2 সপ্তাহ ধরে ওই ম্যাগাজিনটাও তো এসছিল কিন্তু আমাকে কেউ পড়ে শুনিয়ে দেয়নি, আমি ওই জন্যে মন্দিরেও যেতে পারছি না, ওরা আলোচনা করবে আমি কি শুনবো, আমার কি হবে। তখন ও বলল যে ঠিক আছে কি হবে, আমি তোমাকে এখনই পড়ে শুনিয়ে দিচ্ছি। তারপরে বললো না, আমি পড়তে চাই, আমি পড়বো, তো তুমি আমাকে পড়াবে। দি বললো তুমি এই বয়সে পড়তে পারবে? দি বললো হ্যাঁ। রোজ রাত্রেবেলা তো তুমি আমার কাছে ঘুমাও, তুমি প্রতিদিন আমাকে পড়াবে। তো বলছে যে আমি তো সারাদিন ধরে কাজকর্ম ব্যস্ত থাকি, তো আর আমার বাবা যখন মারা গেছিলো তখন আমি ছোট ছিলাম, আমাকে কেউ পড়াশোনার করানোর কথা ভাবেনি, তখন পড়তে যেত না মেয়েরা, আমাকে পড়তে দেয়নি বলে আমার পড়া হয়নি। পড়ার আগে আমার দাদারা সবাই পড়েছে, তারা সব বিদেশে বাস করছে, আমি তো পড়তে পারিনি। দিয়ে বললো ঠিক আছে তাহলে পড়ো। তো ঠাকুমা পড়া শুরু করলেন এবং সত্যি সত্যি উনি খুব এক মাসের মধ্যে অনেকটাই অক্ষর পরিচয় হয়ে গেল তার। তারপরে যখন সে মানে একটু অনেক দিন হলো, তখন তিনি নিজেই পড়তে পারলেন এবং 4-5 মাসের মধ্যে তিনি একটা পুরো নভেল পড়তে পারলেন। তো সেই নভেলটা মানে ওই তখন যেদিনকে তিনি পড়তে পারলেন, তখন ওই মানে ম্যাগাজিনগুলো থেকে নয়, তখন বাজার থেকে ওই একটা উপন্যাস পুরো কিনে নিয়ে এসে নাতনি ঠাকুমাকে উপহার দিলেন। ঠাকুমাও মানে ছেলে নাতনিকে প্রণাম করলেন, দিয়ে বললেন না আমি আমার নাতনিকে প্রণাম করছি না, তুমি আমার গুরু, তুমি আমার শিক্ষক, আমার শিক্ষককে প্রণাম করছি। এই একটি সুন্দর গল্প, হ্যাঁ। তো এইটা সুধা মূর্তির লেখা। তো এইভাবে মানে ছাত্রছাত্রীদের মধ্যে যদি এই রকম ধরনের ছোট ছোট ফিলিংসগুলো, ইমোশনসগুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি বইয়ের মাধ্যমে, বই তো একমাত্র দিতে পারে। এখন তো ছেলেরা শুধু দেখে, কেউ পড়ে না, হ্যাঁ, শোনে না,
কেউ শুধু মানে দেখে, শুধু ভিজুয়াল দিতে হবে, কিন্তু এই জন্য তাদের কল্পনা শক্তিও কমছে। এই যে আমরা কবিতা পড়লে তারা বুঝতে পারে না, হ্যাঁ ধৈর্য নেই, একেবারে ধৈর্য নেই। কবিতা পড়লে তারা একটা আমি বলি, একটু ইন্টারাপ্ট করি, যে আমার মনে হয় যেটা করলে ভালো হয়, মনে করুন বই মেলা একটা বৃহত্তর জগৎ, বই লেনদেন এবং নানা রকম মানুষের সেখানে যেহেতু আগমন ঘটে, তো মফস্বল এলাকার গ্রামাঞ্চলের তো ছেলেমেয়েরা সত্যি করে নানা কারণে যেতে পারে না, এবং তাদের বাড়ির পরিবেশও তার জন্য উপায় নেই, তারা ফার্স্ট জেনারেশন যদি হয়, তো এটা করলে কেমন হয় স্যার, যদি ইন্টার স্কুল বইমেলা করা হয়? খুব ভালো একটা প্রস্তাব আপনি দিয়েছেন। এই যে অনেকেই 6-8টা স্কুল মিলে একটা জায়গা চয়েস করে খরচটাকে সবাই মিলে ভাগ করে একটা বইমেলা করে নিয়ে একটা বইমেলা যদি করা যায়, এটা আমরা ভেবে দেখতে পারি। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা, ইন্টার স্কুলরা আমরা যদি একটা বইমেলা করতে পারি, আমরা যদি পাবলিশারদের সঙ্গে কথা বলি যে মানে কিশোরদের জন্য শুধু নয়, আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা একটা ভালো জায়গা হবে, এবং পাবলিশাররা আমার মনে হয় এটা বড় বইমেলা করার থেকে এটাতে বেশি উৎসাহিত হবে। কেন কি তাদের তো কোনো লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই না, তারা এসে শুধু বইগুলো বই নিয়ে আসবে, ডিসপ্লে করবে, আর সেখানে বই প্রচুর পরিমাণে বিক্রি হবে। কিছু পাবলিশার এসছেন, এবং আমাদের দুর্গাপুরে বোধহয় ডিপিএল স্কুলে একটা বইমেলা হয়েছে রিসেন্টলি, এবং আসানসোলে আমি দেখেছি 2-3টে স্কুলে এরকম একটা উডপেকার বলে একটা। আমার মনে হয় স্যার এটা যদি 6-8টা স্কুল মিলে করা হয় তাহলে আরো অনেক বেশি উপকৃত হবে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এলে তাদের মধ্যে একটা সংযোগ হবে। খুব ভালো একটা প্রস্তাব আপনি দিয়েছেন, এবং এটা আমরা অবশ্যই সবাই মিলে ভেবে দেখতে পারি যে আমরা ব্লক ওয়াইজ, মনে করুন ব্লকের 2টো বইমেলা হলো, হ্যাঁ, বা আমাদের এই যে দুর্গাপুর সাব ডিভিশনের, দুর্গাপুরের যে আমাদের অনেকগুলো স্কুল আছে, এই 39টা জিটি রোডের ওই পারে যে স্কুলগুলো, ওরা একদিন বইমেলা করলে একটা, এপারে তাহলে এপার থেকে পেরিয়ে ওদিকে যেতে হলো না, এপারের মিলে যদি আমরা একটা বইমেলা করতে পারি, বড় যে বইমেলাগুলো আমরা যেতে পাচ্ছি না, তাহলে এগুলো তো অনেকটা হবে। এবারে হতে হতে কি হবে, এদের কোনো একটা সময় মনে হবে যাই আবার কলকাতা বইমেলা ঘুরে আসি, আবার কলকাতা বইমেলা ঘুরে আসি। তো এইরকম ধরনের একটা উদ্যোগ যদি আমাদের নেওয়া যায়, এই সময়টা যদি আমরা নিতে পারি, তাহলে পরে আমাদের সকলের খুবই উপকার হবে। আগামী দিনটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং একটা দিন আসছে, যে সেখানে বই থাকবে কিনা, ছাপার বই থাকবে কিনা সেটাই সন্দেহ। সবকিছু ডিজিটালি হয়ে যাবে। তো ডিজিটাল হয়ে গেলে এই যে বই পড়ার অভ্যাস, বই রাখার অভ্যাস বাড়িতে, এইটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। একটা বই বাড়িতে থাকার মানে একটা আভিজাত্য ছিল, সেই আভিজাত্য থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। ছাত্রছাত্রীদের কাছে বই একটা মানে অন্য রকম অস্ত্র, মগজের একটা অস্ত্র, ভীষণভাবে অস্ত্র। এবং যারা বড় হয়েছেন এ পর্যন্ত, তারা বই পড়ে বড় হয়েছেন। অনেকেই কিন্তু বই পড়া থেকে বিচ্যুত হচ্ছেন, বই পড়ছেন না। তো বেশি করে বই পড়ুন এবং বই পড়ান। তো আজকের যে জিনিসটা হচ্ছে যে আমরা যেমন সিনেমা বা টিভি সিরিয়াল, এইগুলোতেও কিন্তু বই মানে অনেক গল্প দেখানো হচ্ছে, কিন্তু সেই গল্পটা তো এডিট করে দেখায়, পুরোটা তো দেখানো হয় না। আজকে ধরুন শরৎচন্দ্রের যে গল্পগুলো, তাতে রাজলক্ষ্মী বলুন বা শ্রীকান্ত বলুন, তাতে শ্রীকান্তের যে বইটি সেটা অনেক বড়, সেখানে অনেক কথা বলা থাকে, লেখকের যে অন্তরঙ্গ কথা সেটা তো সিনেমার মধ্যে আসে না। তারাশঙ্করের অনেক উপন্যাস, গণদেবতা থেকে শুরু করে সব কিছুই সিনেমা হয়েছে, কিন্তু সেই সিনেমাগুলো থেকে মানে সিনেমার সঙ্গে বইয়ের একটা অনেক তফাৎ আছে, এবং স্বাদেরও তফাৎ আছে। সিনেমাটা অনেকটা বাণিজ্যিক দিকটা ভাবা হয় তো, যে আমার কি করে সিনেমাটা চলবে আর চলবে, হ্যাঁ, তাই বই থেকে অনেকটা মাঝে মাঝে সরে যাওয়া হয় একদম, আর ডিটেলটা অনেকটা মনে হয় থাকে না সবসময়তে। হ্যাঁ, তো আগামী দিনে যে আমরা বই পড়ার জন্য আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রত্যেকটা স্কুলে একটা করে সেমিনার হলেও ভালো হয়। খুব ভালো প্রস্তাব স্যার, এটাও ভাবা দরকার। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। যদি আমরা একটা সেমিনার করি যে কেন আমরা এই যে আজকে আমরা এই স্টুডিওতে বসে আলোচনাটা করলাম, এই আলোচনাটা তো সবাই হয়তো দেখবে না, সবার কাছে তো আমাদের এই স্টুডিওর খবরটা পৌঁছবে না। তো যদি আমরা মনে করুন কোনো স্কুলে যদি আমরা করি, হ্যাঁ, যে বই পড়া, তোমরা বই পড়ো, কি করে পড়ার পাঠ্য বইয়ের বাইরে আরও বই পড়ো, তো সেই বই পড়ার জন্য বই আমরা তোমাদের দেব। মনে করুন একটা স্কুলের একটা রিচ লাইব্রেরি আছে, দেখা যায় যে অনেক পুরনো স্কুলগুলোতে অনেকগুলো লাইব্রেরি, অনেক বই আছে, সেই বইগুলো অব্যবহৃত পড়ে আছে, আমরা এই বইটা শেয়ার করতে পারি,
হ্যাঁ, যে কোনো একটা স্কুলকে আমরা দিতে পারি যেখানে যে নেই। তুমি যেখানে নেই সেখানে তুমি বইগুলো নিয়ে যাও, আমার কাছে তুমি 100টা বই নিয়ে যাও, তুমি আবার পড়িয়ে আবার তুমি আমাদের ফেরত দিয়ে আবার 100টা নিয়ে যাবে। এরকম যদি করি বা আমরা যদি শেয়ার করি, লেনদেন করে, আমার কাছে যে বইগুলো আছে আপনার কাছে নেই, হ্যাঁ, এইভাবে যদি আমরা করি, সে দিবে আর নিবে মিলাবে দিবে আর নেভাবে, তো এটাও যদি আমরা করি তাহলেও হয়তো অনেকটা উপকার হতো। তো এইটা করার জন্য যে পরিকাঠামোগত দরকার, এটা পরিকাঠামোর থেকে বেশি দরকার সদিচ্ছা। কেননা আমাদের ধরুন আমরা সবাই কোনো না কেউ 2 চাকায় বা 4 চাকায় স্কুল যাতায়াত করছি অনেকেই, সুতরাং এই বইটা বইয়ে নিয়ে যেতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। না। এখানে প্রধান শিক্ষক বা স্কুলের মাস্টারমশাইরা যদি এই জায়গাটা একটুখানি ভাবেন তাহলে পরে বই পড়ার জায়গাটাতে একটু আমাদের ভালো হবে। বই পড়া জায়গাটা ভালো হবে, আর ওদের যে একটা নেশা মোবাইল ফোনের প্রতি যে আসক্তি এবং তার থেকে গঠনমূলক থেকেও যে ধ্বংসাত্মক দিকে যে আসক্তিটা, সেটা অনেকটাই কমে আসে। একেবারে ঠিক বলেছেন। এই যে মোবাইলের একটা ধ্বংসাত্মক দিক, এটা একটা মারাত্মক উচ্চারণ আপনি করেছেন, এবং এই কথাটা আমাদেরকে অত্যন্ত মানে জোরের সঙ্গে সবাইকে বলতে হবে যে মোবাইল এবং এই যে ডিজিটাল এবং ওই যে মিডিয়া, এর একটা ধ্বংসাত্মক দিক এবং তরুণ প্রজন্ম ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। এই কথাটা তাদেরকে বোঝানোর জন্য যে তারা এইগুলো থেকে একটু দূরে থাকুক, তাদেরকে অন্তত তারা আসুক, যখন এটার ভালো মন্দ বিচার করতে তারা শিখবে তারা এটার মধ্যে আসুক। হ্যাঁ, তার আগে তারা বইতে থাকুক। আমরা গল্পের বইগুলোকে পড়ার বইয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে পড়েছি, মনে আছে যে একটা গল্পের বই, ভালো গল্পের বই পেয়েছি, হ্যাঁ, অনেক সময় বালিশের তলায় বইটা রাখা আছে, তো এটা লুকিয়ে পড়ে তার জন্য অনেকে পানিশমেন্ট খেয়েছি। আর আজকে আমরা ভয় পাচ্ছি যে ছেলেগুলো বই পড়ছে না। আমাদের মনে আছে আমাদের ছোটবেলাটা আর এই ছোটবেলাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে আমরা বইগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম। বাড়িতে বলতো এই পরীক্ষা সামনে, ক্লাসে পড়া পাচ্ছিস না, ক্লাসে পড়া কর, অঙ্ক কর, আর তুই কিনা এখন লুকিয়ে লুকিয়ে বই পড়ছিস, অঙ্ক বইয়ের ভেতরে গল্প বই ঢোকানো আছে, এটা কেন হলো? তো এই যে মানে ছোটবেলায় যে আমরা বাড়িতে বকুনি খেতাম, তো আজকে ছাত্রছাত্রীদেরকে বই পড়ানো যাচ্ছে না, এইটার জন্য আমাদের একটা বিশেষ পদক্ষেপ আগামী দিনে নিতে হবে একেবারে। তো আরও একটা জিনিস হচ্ছে যে কিছু ম্যাগাজিন, ভালো ম্যাগাজিন আমাদের আগে, লিটিল ম্যাগাজিন যে, বা ধরুন ওই কিশোর বিজ্ঞান মানে কিশোরদের আনন্দ মেলা বা অন্যান্য ভালো ভালো পাবলিকেশনের কিছু ম্যাগাজিন লাইব্রেরিতে যদি আসে। আমরা তো সেই র্যান্ডম শেয়ার পড়েছি, শুকতারা, আনন্দ মেলা, মানে চাঁদমালা, এই সমস্ত অনেক কিছু, খেলার আসর, অনেক কিছু, সেগুলো সব আমাদের একদম মানে লাগতোই, ওগুলো ছাড়া হতো না। হ্যাঁ, কিন্তু এখন সেরকম মানে যদি মোটা মোটা বই পড়তে অসুবিধা হয়, ধৈর্য না থাকে, তাহলে আমার মনে হয় টুকরো টুকরো দিয়ে শুরুটা হোক। হ্যাঁ, একেবারে ছোট দিয়ে শুরু হোক না, ছোট গল্প দিয়ে শুরু হোক, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, শরৎচন্দ্রের গল্পগুচ্ছ, হ্যাঁ, বা আমাদের বিভূতিভূষণের গল্পগুচ্ছ। চাঁদের পাহাড় গল্পটা খুব পছন্দের গল্প, তাই না? বাচ্চাদের চাঁদের পাহাড় খুব ভালো লাগবে। চাঁদের পাহাড় ওরা সিনেমা দেখেছে অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনেমা মানে পড়লে আরো ভালো লাগবে। আমার একটা জিনিস খুব আক্ষেপ হতো আর কি, যখন এই বঙ্কুবাবুর বন্ধু সত্যজিৎ রায়ের গল্পটা পড়াতাম ক্লাসে, তো এখন তো চেঞ্জ হয়ে গেছে। প্রতি বছর ভাবতাম পড়ানো শেষে যে আবার কখন আসবে বছরটা। হ্যাঁ হ্যাঁ, মানে কল্পলোকের কাহিনী, যে কল্প কাহিনী, হ্যাঁ, অদ্ভুত সুন্দর। না, তারপরে এই সত্যজিৎ রায়ের গল্পগুলোর মধ্যে একটা সুন্দর ছবি আছে। হ্যাঁ, একেবারে একটা সুন্দর, একটা সভ্য, একটা মানে শিক্ষিত মার্জিত সমাজের ছবি আছে। ক্যারেক্টারগুলোর নাম দেন উনি কত সুন্দর সুন্দর, এক একটা ক্যারেক্টারের নাম, সেই ক্যারেক্টারগুলো মনে হয় যেন ওই কলকাতার কোনো শহরের গলির মধ্যে রাস্তার লোকটা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সেই লোকটা এরকমভাবে কথা বলে, তার কথাগুলো আমরা দেখতে পাই। তো এই যে বাচ্চারা যে দেখতে পাচ্ছে না, ওরা যে এই স্বাদটা পাচ্ছে না, নিতে পারছে না। আসলে আমি বলছি রাবড়ি খাও, কিন্তু রাবড়ি জিনিসটা কি ওরা একবার খেয়ে দেখবে তবে না। আমি রাবড়িটা খেয়েছি, আমি জানি স্বাদটা কিরকম, কিন্তু ও তো জিলিপি খেয়ে বসে আছে, ও রাবড়ির স্বাদই নিতে পারছে না। ঠিক তাই। তো জিলিপি খারাপ আমি এই অর্থে বলছি না, হ্যাঁ, জিলিপিও বেশ ভালো লাগে আমার খেতে, হ্যাঁ, কিন্তু তাহলেও এই যে বাচ্চাদের জন্য একটুখানি মজাদার একটা জিনিস, একটা খুব মানে যেটা তাদের উপকার করবে, যাদের রুচি তৈরি হবে, পাঠকের রুচি তৈরি হবে, আগামী দিনে একটা বড় মনন তৈরি হবে, এটার জন্য দরকার।
যেমন এপিজে আব্দুল কালামের অনেকগুলো বই আছে, উইংস অফ ফায়ার, এই বইগুলো কিন্তু ছেলেরা যারা ইংরেজি পড়ছে তারা যদি একটুখানি 11-12 ওরা পড়ে একটু, ওরা অনেক কিছু জানতে পারবে। 11-12 তো আমার মনে হয় এটা থাকাই দরকার একটুখানি, হ্যাঁ সিলেবাসে থাকলেও খুব হ্যাঁ, ভালো। এপিজে আব্দুল কালামের জীবনী, মানে অনেক আমাদের বিজ্ঞানীদের জীবনী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনী, সত্যেন্দ্রনাথ বোসের জীবনী, কিংবা আমাদের জগদীশচন্দ্র বসুর জীবনী, এদের জানে না। স্বাধীনতা সংগ্রামীদের জীবনীর কথা জানে না। এবং সিনেমাতে ওদেরকে যা গেলানো হয়, সিনেমা তো ন্যারেটিভ, সিনেমায় যেটা দেখানো হয় সেই সিনেমাতে তার 9 মানে কিছু 10% 5% তার মধ্যে অ্যাড করা হয়। কিন্তু আজকে যদি আমরা সিনেমার সঙ্গে যদি আমরা বইটা ছেলেরা পড়ে, তাহলে কিন্তু ওরা সত্য মিথ্যা বিচার করতে পারবে, আলোচনা করতে পারবে, আলাদা করতে পারবে যে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া নেই। আর একটা কথা স্যার, যেটা করলে আমার মনে হয় ভালো হয়, আমাদের প্রেয়ারের যে প্রার্থনার যে সময়টা একটু নিজেদের মধ্যে ঠিক করে বাড়িয়ে নিয়ে ওই জীবনী পাঠের একটা যদি করা যায়, এটা আমরা মাঝে মাঝে করি, হ্যাঁ, কিন্তু এটা মানে প্রত্যেকটা স্কুলে যদি করা যায়, জাতীয় সঙ্গীত গাওয়ার আগে কি পরে একটা ভেবে নিয়ে, যেমন স্বামী বিবেকানন্দের বাণীও রচনা, এর মতন ভালো বই মানে কিশোরদের জন্য আর সমাজের একেবারে যুব সমাজের, এবং স্বামী বিবেকানন্দের বাণীও রচনা জীবিত করার একেবারে মন্ত্র। কিংবা সুভাষচন্দ্র বসুর যে তরুণের স্বপ্ন, হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন পড়লে রক্তে আগুন ধরে যায়। হ্যাঁ, তো এই যে পড়াগুলো, এই বইগুলো ছাত্রছাত্রীদের কাছে যদি আমরা দিতে পারি, মানে এই যে জগদীশচন্দ্র বসুর সেই রচনাটা, নদী তুমি কোথা হইতে আসিয়াছো, বাবা অদ্ভুত সুন্দর, ভাগীরথীর উৎস সন্ধানে, কি সুন্দর একটি, এই যে গল্পগুলো, এই কথাগুলো, এইগুলো যদি আমরা ছাত্রছাত্রীদেরকে না পড়াতে পারি, আজকের যে টেক্সট, সেই টেক্সটগুলো পড়ুক, ওরা কন্টেম্পোরারি টেক্সট অবশ্যই পড়ুক, হ্যাঁ, কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের বইগুলো, কাকাবাবু, সেইগুলো ওরা পড়ুক। এবং আমাদের এখনকার দিনের যারা অনেক ভালো ভালো লেখক, তাদের সৈয়দ মুস্তফা সিরাজের লেখা, বাচ্চাদের জন্য লেখা, খুব ভালো ভালো লেখা রয়েছে। আমাদের বাংলা সাহিত্য, মানে সাহিত্য পড়লে তারা বিজ্ঞান পড়তে আগ্রহী হবে, ঠিক তাই না? আমাদের বাংলা সাহিত্যে এমন ভাষ্য আছে, এমন লেখা আছে, যে লেখা পড়লে তারা আগামী দিনে সাহিত্য শুধু নয়, তারা বিজ্ঞান পড়তে মানে হবে। নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক বইটা প্রথম যখন আমরা পেয়েছিলাম, একটা দারুণ একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যখন আমরা 11-12 পড়ি সেই সময়টাতে। তো নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক বইটা অসাধারণ বই একটা। এটা 11-12 যারা সায়েন্স পড়ছে তাদের একবার পড়ে দেখা দরকার, কিন্তু অনেক ছেলে মেয়ের নামই শোনেনি, অনেক বাচ্চারা নামই শোনে। আসলে কি একটা নাম্বার পাওয়ার মানে ইনু দৌড়ের প্রতিযোগিতা চলছে, কি করে নাম্বারটা বেশি পাওয়া যাবে, কি করে, হ্যাঁ ঠিক, কি করে যে মানে নাম্বার, ঠিক আছে তারা পড়ুক না, সেটা হোক, অবশ্যই করুক। আজকে কম্পিটিটিভ জগৎ, তারা কম্পিটিশনের জন্য যা কিছু ম্যাগাজিন পড়া উচিত, তার সঙ্গে সঙ্গে গার্জেনদেরও অনেকের মধ্যে এটা একটা অনীহা আছে, এই কেন এগুলো পড়ছিস, এগুলো পড়ে কি হবে, ওইটা পড়, কিন্তু ওদের বলা উচিত যে ভেতরের মানুষটা কিন্তু জাগানো দরকার। যে বইটা পড়লে, আজকে ধরুন আমরা দেখছি যে এই যে ছাত্রছাত্রীদেরা যখন বড় হচ্ছে, যারা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, মা বাবাকে দেখছে না, তারা মা বাবাকে রেখে চলে যাচ্ছে বিদেশে, বা এখানে থাকলেও মা বাবাকে দেখছে না, বা মানে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তো এই যে বই না পড়া, দেশকে ভালো না বাসা, সামাজিক যে অনুভূতিগুলো না জেগে ওঠা, হ্যাঁ, এই যে আমরা দায়িত্ববোধ এবং এই যে রেসপন্সিবিলিটি, এইগুলো তৈরি হবে বই পড়লে। শুধু বাংলা বই পড়লে হবে না, ইংরেজি বই তারা পড়তে পারে, হ্যাঁ, ইংরেজি বই পড়তে পারে। আমরা ইংরেজি বই অনেক ছোটবেলা থেকে পড়া শুরু করেছি, যেটা পড়ে তারা স্বাচ্ছন্দ্য করতে পারে। এবং ইংরেজি পড়াটাও দরকার, বাংলা বই পড়ার সঙ্গে সঙ্গে কিছু ইংরেজি বই খুব তাড়াতাড়ি পড়া শুরু করা দরকার। কিছু সহজ বই আছে আমাদের, যেমন ইন্ডিয়ান এডিশন আছে কিছু কিছু বইয়ের, যেমন আমরা পড়তাম ডিকেন্সের গল্পগুলো, ছোট ছোট, টেল অফ টু সিটিজ, হ্যাঁ, ডেভিড কপারফিল্ড, হ্যাঁ, এই বইগুলো ছোট ছোট বই, এবং পড়তে খুব ভালো লাগে। বাচ্চাদের, কিশোরদের গল্প তো, এই বইগুলো পড়ে খুব এনজয় করে। এগুলোর বাংলা অনুবাদও আছে, সেগুলোও পড়তে পারে তারা। তাছাড়া এনিট ব্লাইটনের লেখাগুলো, বিস্ট অ্যান্ড দ্য বিউটি, এই বইগুলো কিন্তু খুব বাচ্চাদের ভালো লাগবে পড়তে। যদি আমরা বাংলা মাধ্যমের ছেলেদেরকেও পড়াই, মানে 8-9 ছেলেদেরকে যদি আমরা এনিট ব্লাইটন পড়ানো ধরাই, কিংবা ডেভিড কপারফিল্ড পড়াই, কিংবা টেল অফ টু সিটিজ পড়াই, এরকম শেক্সপিয়ারের ওই গল্পগুলো, টেলস ফ্রম
শেক্সপিয়ার, এই গল্পগুলো যদি আমরা তাদেরকে পড়ানো শুরু, ইসপের গল্প যেটা ইংরেজিতে পড়ানো শুরু করা যায়, বা ইসপের গল্প বাংলাতেও রয়েছে, সেই যে শেয়ালের গল্প, ওইগুলো যদি বাচ্চারা পড়ে খুব সুন্দর, ওরা অনেক মানে এগিয়ে যাবে। তো আমরা দেশের গল্পের মতো পড়েছি শালভাতর, দেখুন শালভাতর পড়েছি, শালভাতর, দ্য রাইজিং অফ দ্য মুন, এগুলো এখনো আমাদের মনে আছে সুন্দরভাবে, ভালো লাগার চাপটা এখনো মানে আমরা ভুলতে পারি না একেবারে। তো এই যে বই আমাদের মধ্যে একটা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের অনুভূতি তৈরি করে। তো যাই হোক, আজকে বিস্তারিত আমরা অনেক আলোচনা করলাম। ম্যাডাম আপনাকে ধন্যবাদ, অনেক অনেক বিস্তারিত আলোচনা হলো এবং অনেকগুলো সুপরামর্শ আপনি দিয়েছেন, যে পরামর্শগুলো যেমন আমরা আলোচনা করলাম, যদি আমরা যৌথভাবে একটা বইমেলা করতে পারি, যদি আমরা লাইব্রেরির বই আদান প্রদান করতে পারি, যদি আমরা শিক্ষক শিক্ষিকারা আমাদের পছন্দের বই, ছাত্রছাত্রীদের পছন্দের একটি করে বই প্রতি মাসে কিনে ছাত্রছাত্রীদেরকে পড়তে উৎসাহিত করি যেখানে অর্থ নেই, আমরা যদি প্রাইমারিতে প্রাথমিকে যদি আমরা রূপকথার গল্প শোনাতে পারি, রূপকথার গল্প পড়াতে পারি, আমরা যদি তাদেরকে জীবনী গ্রন্থ পড়াতে পারি, আমরা যদি ছাত্রছাত্রীদেরকে স্বামী বিবেকানন্দের জীবনী, আমরা যদি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়াতে পারি, আমাদের দেশের বিভিন্ন রকমের কত মহীয়সী মহিলারা রয়েছেন, হ্যাঁ, প্রীতিলতা ওয়াদেদার, তাদের গল্প নাম ওরা শোনেনি জীবনে, তো ছাত্রছাত্রীদেরকে কে শোনাবে আমরা যদি না শোনাই? বাবা মারা যত পিতামাতাদেরকেও আমরা অনুরোধ করছি, আগামী দিনে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, আমরা একটা সুস্থ সংস্কৃতি এর একটা শহর, সংস্কৃতির একটা গ্রাম, আমাদের সংস্কৃতির একটা সমাজ, বাঙালিদের একটা মেধার পরিচয়, মেধার জন্য বাঙালিরা সুপরিচিত। আজকে আপনি দেখুন বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতির জগতে সিনেমা বলুন, সাহিত্য বলুন, বাঙালিরা কিন্তু রাজ করছে সারা পৃথিবীতে। এবং এখনও পর্যন্ত যদি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় বাঙালিরা কিন্তু তার মেধার জন্য সব জায়গায় নমস্য, এবং তার কারণ হচ্ছে তাদের অধ্যয়ন পিপাসা, তারা অনেক পড়েছে, এবং এই যারা পড়েছে বলেই তারা নিজেরা সমৃদ্ধ হয়েছে এবং সমাজটাকে সমৃদ্ধ করেছে, এবং এই সমৃদ্ধি আমরা ভবিষ্যতে উদ্ধার করব এবং ভবিষ্যতে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলব। বিশেষত স্কুলগুলোতে প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ লেভেলে, কলেজ বিশ্ববিদ্যালয়েও আমরা দেখছি ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা যে বাইরের বই পড়ার আগ্রহ তাদের অনেক কম, পড়তে চায় না, তারা কীরকম একটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। বই কখনো আপনাকে অসহায় হতে দেয় না, বই কখনো আপনাকে হতাশ হতে দেয় না। একটা বই পড়লে আপনি তার কাছ থেকে একটা নতুন দিশা পাবেন, নতুন পথের দিশা পাবেন। শরৎচন্দ্রের পথের দাবির মতো বই যদি আমরা পড়ি, বা ডস্টোয়েভস্কির ইডিয়েটের মতো বই যদি আমরা পড়ি, আনা কারেনিনা যদি আমরা পড়ি, ডিকেন্সের নভেলগুলো যদি আমরা পড়ি, তাহলে আগামী দিনে আমাদের দেশের প্রচুর বই রয়েছে, যে বইগুলো আমরা যদি পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে, বুদ্ধদেব গুহর অত সুন্দর রোম্যান্টিক উপন্যাসগুলো আছে। তো এইগুলো যদি পড়বে, আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা সবাই পড়বে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। ম্যাডাম আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড।